হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? ছেলেগুলোর অবস্থা আরো খারাপ হয়ে যায়। অনিমা এসে এরিককে জড়িয়ে ধরে। এরিক সাথে সাথে থেমে যায়। অনিমাকে নিজের বুকে আগলে নিয়ে বলে। কিছু হবে না, আমি আছি তো। অনিমা উত্তর দেয় না, চুপ করে এরিকের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এরিকা রেস্টুরেন্টে বসে না, অনিমাকে নিয়ে বেরিয়ে যায়। তখনই রিমি অভি রুমের সামনে এসে দরজায় নক করতেই অভি দরজা খুলে রিমিকে দেখে লাগিয়ে নিতে গেলেই রিমি দরজা ধরে বলে। কি হয়েছে তোমার? তুমি কথা বলো না কেন আমার সাথে? ওই রাতের পর থেকে অভি সবসময় ইগনোর করছে রিমিকে। রিমির প্রশ্নে অভি উত্তর দেয় না, বিনা বাক্যে দরজা থেকে সরে বিছানায় গা এলিয়ে দেয়। রিমি রুমে ঢুকতেই অবাক হয়ে যায়। এখানে তার সহ ফ্যামিলির সকলের ছবি ছিল, কিন্তু তার ছবি থাকলেও তার ছবিগুলো নেই। রিমি একটা চেয়ার টেনে অভির পাশে বসে বলে। এমন কেন করছো? অভি ফোনে গেম খেলতে খেলতেই বলে। কি করেছি? রিমির মুখটা এবার কাঁদো কাঁদো হয়ে যায়। অভি কি বুঝতে পারছে না তার এই অবহেলা রিমি সহ্য করতে পারছে না? রিমি কেঁদে ওঠে শব্দ করে। রিমি হঠাৎ কেঁদে ওঠায় অভি চমকে ওঠে। অস্থির গলায় রিমির গালে হাত রেখে বলে। কি হয়েছে, কাঁদছিস কেন? রিমি হাত সরিয়ে নেয় অভির, নিজের মতন করে বলতে শুরু করে। তুমি একটা পাষাণ লোক। তোমার মনে একটুও মায়া দয়া নেই। যদি থাকতো তাহলে এভাবে ইগনোর করতে না, বুঝতে আমায়। রিমির কথায় ভুরুকুচকে তাকায় অভি। রিমি থেমে বলতে শুরু করে। তুমি বুঝো না কেন আমার অনুভূতিগুলো? অভি আগের ন্যায় ভুরুকুচকে বলে। তুই বুঝিস আমার মনের কথা? রিমি থামে কিছুক্ষণ, এরপর বলতে থাকে। কি বুঝি না? আমায় নিয়ে জেলাস ফিল করার বিষয়টা, নাকি আমাকে সবসময় সব কিছু থেকে প্রোটেক্ট করে রাখার বিষয়টা? কোনটা বুঝি না বলো? অভি উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে রিমির মুখের দিকে। কান্নার কারণেই কথা বলতে পারছে না ঠিক মতো। বারবার কান্নার বেগ বেড়ে যেতে চাইছে। সে জোর করে নিজেকে স্বাভাবিক রাখতে চাইছে। রিমি অভির উত্তরের অপেক্ষায় বসে আছে, কিন্তু অভির থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে তপ্ত শ্বাস ছেড়ে উঠে যায়। সামনের দিকে পা বাড়ানোর আগে বলে যায়। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। রিমি চলে আসে। অভি তখনও দরজার দিকে তাকিয়ে হিসাব মেলাচ্ছে। সে রিমিকে ভালোবাসে ছোট থেকে। সে ভাবত রিমিকে ভালোভাবে বুঝে। আজ মনে হচ্ছে সে ব্যর্থ রিমিকে বুঝতে। আয়েশা এত রাতে ফুচকা খেতে ইচ্ছে করায় ছুটে আসে অর্কের রুমে। সে জানে অর্ককে একটু রিকোয়েস্ট করলেই সে ফুচকা পেয়ে যাবে, তাই দেরি না করে চলে আসে অর্কের রুমে। অর্ক তখন ঘুমে বিভোর হয়ে আছে। আয়েশা আস্তে করে দরজা খুলে অর্কের রুমে ঢুকে অর্ককে ডাকতে যাবে, তখনই অর্কের মাথার কাছে একটা ডায়েরি দেখতে পায়। আয়েশা ডায়েরির দিকে তাকিয়ে বলে। বাপরে, জনাব দেখি ডায়েরিও লেখে, দেখি তো কি লেখা আছে ডায়েরিতে। আয়েশা আস্তে করে ডায়েরিটা নেয় অর্কের মাথার কাছ থেকে। এরপর পা টিপে টিপে চলে আসে নিজের রুমে। লাইটটা নিভিয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বিছানায় বসে পড়ে। প্রথম পৃষ্ঠাটা খুলতেই দেখতে পায় সেখানে তার আর অর্কের ছোটবেলার ছবি, যেখানে সে অর্ককে কাদামাটি দিয়ে মাখাচ্ছে আর অর্ক তার দিকে তাকিয়ে আছে। তখন তাদের বয়সই বা কত হবে? অর্কের 14 আর তার 11। আয়েশা হাসে ছবিটা দেখে, তখন নিচে থাকা লেখাটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। নিচের লেখাটা ছিল, আয়েশার প্রতি প্রথম অনুভূতি কাজ করে এই মুহূর্তে। তখন তাকে দেখে মনে হচ্ছিল যে এই দুনিয়ার সবথেকে রূপবতী নারী। আয়েশা আগ্রহ নিয়ে সবগুলো পেজ দেখতে শুরু করে। পুরো ডায়েরিটা জুড়ে শুধু আয়েশার ছবি আর তার প্রতি অর্কের অনুভূতিগুলো লেখা। পুরো ডায়েরি পড়ে আয়েশা বিমোহিত হয়ে যায়। আয়েশা নিজেকে বলতে শুরু করে। অর্ক এতটা ভালোবাসে আমায়? আয়েশার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ডায়েরিটা কিছুক্ষণ বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। এরপর চুপি চুপি বসে আবার অর্কের রুমে আসে। এতক্ষণ অবধি সব ঠিক ছিল, কিন্তু যে ডায়েরিটা রেখে ঘুরে আসতে নেবে অমনি অর্ক ওর হাত ধরে ফেলে। ভুরুকুচকে বলে, এত রাতে আমার রুমে কি করছিস আয়েশু? আয়েশাকে আরো অনেকবার আয়েশু বলে ডেকেছে অর্ক, কিন্তু এটা যেন অন্যরকম একটা ডাক ছিল। হৃদয় জুড়ে একটা শীতল বাতাস বয়ে যায় আয়েশার। আয়েশাকে চুপ থাকতে দেখে অর্ক আবারও বলে, কি বললাম শুনিসনি নাকি? আয়েশার ধ্যান ফেরে। অর্কের প্রশ্নে আমতামতা করে বলে। ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই আর কি। আয়েশার কথায় অর্ক উঠে বসে। ফোন অন করে দেখে রাত বাজে 2:12। অর্ক নিজের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, এত রাতে আমি ফুচকা কোথায় পাবো? আয়েশা ছোট করে বলে। না, থাক, লাগবে না। অর্ক আবার বিছানায় শুয়ে পড়ে। আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে, আজকে চালিয়ে নে, সকালে নিয়ে যাবো না তোকে। এখন এসেছিস যখন,
তাহলে আমার পিঠে একটু মাসাজ করে দে, প্রচুর ব্যথা করছে। অর্কের কথায় আজকে আর তর্ক করে না সে। চুপচাপ এসে অর্কের পাশে বসে তার পিঠ ম্যাসাজ করে দিচ্ছে আয়েশা। বিনা বাক্যে রাজি হয়ে যাওয়াতে সন্দেহ লাগে অর্কের, কিন্তু এখন সে তার আরাম নষ্ট করতে চায় না, তাই চুপ থাকে। অনিমা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। আজকে ভার্সিটির প্রথম দিন, তাই সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে রেডি হয়ে নেয়। তখন রুমে খাবার ট্রে নিয়ে প্রবেশ করে এরিক। অনিমা এরিকের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায় তার দিকে। ট্রেটা নিজের হাতে নিতে নিতে বলে, দিন, আমি রেখে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। এরিক অনিমার হাতে ট্রে দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, সবগুলো খাবার আমি বের হওয়ার আগে শেষ করবে, নয়তো খুব খারাপ হবে। অনিমা এক পলক ট্রের দিকে তাকিয়ে বলে, এতগুলো খাবার আমি একা কি করে খাবো? আর আপনি খাবেন না? এরিক অনিমার দিকে ঘুরে তাকায়। তার দিকে কিছুটা এগিয়ে এসে বলে, লিসেন, অনি আমার বউ, এত সুখ না থাকলে চলবে না, মোটা হতে হবে। দেখলে মনে হয় হাড্ডি ছাড়া কিছু নেই শরীরে। মানুষ আমার বউকে কঙ্কাল বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর হ্যাঁ, আমি খেয়ে এসেছি। এরিক এবার সোজা ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনিমা এক পলক অসহায় দৃষ্টিতে তাকায় খাবারগুলোর দিকে। এই খাবারগুলো সে 3 বেলা খেয়েও শেষ করতে পারবে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। নিজের কথা রাখতে সকাল সকালে আয়শাকে নিয়ে বের হয়ে যায় অর্ক। আয়শাকে আজ অন্যরকম লাগছে, কেমন লজ্জা পাচ্ছে সে অর্কের সামনে। এসব দেখে অর্ক কপাল কুঁচকে বলে, কি হয়েছে তোর? আয়শা লাজুক হেসে মাথা নেড়ে বলে। কই, কিছু হয়নি তো। অর্ক ভুরু কুঁচকে তাকায়, কপাল চুলকে বলে, তাহলে এমন লজ্জাবতী লতা হয়ে আছিস কেন? আয়শা একটা ফুচকে মুখে নিয়ে বলে। আমি তো ডায়েরিটা পড়েছি। অর্ক সবে আয়শার সাথে ফুচকা মুখে দিচ্ছিল, কিন্তু আয়শার কথা শুনে চমকে কাশি শুরু হয়ে যায়। আয়শা জলদি পানি এনে দেয় অর্ককে। অর্ক পানি খেয়ে নিজেকে শান্ত করে বলে, তুই আমার ডায়েরিতে কি পড়ছিস? আয়শা আবারও আগের ন্যায় লাজুক হেসে বলে। এই যে তুই যে আমায় ভালোবাসিস সেটা আমি জেনে গেছি। অর্ক আবারও শুকনো ঢোক গেলে আয়শা অর্কের মাথায় হালকা মেরে বলে। সবসময় তুই অনুভূতি লুকাস কেন? অর্ক উত্তর দেয় না, সে লুকিয়ে রাখে সব ফিলিংস তার। এই যে আয়শা জেনে যাওয়া সত্ত্বেও সে আয়শাকে বলতে পারছে না তার ভালোবাসার কথা। অভিকে ইগনোর করে যাচ্ছে বারবার রিমি। অভি অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। ডিভানে বসে এক পলক তাকায় ডাইনিংয়ে বসে থাকা রিমির দিকে, যে কিনা নুডলস খেতে ব্যস্ত। অভি চোখ সরিয়ে নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে উঠে দাঁড়িয়ে সোজা রিমির পাশে বসে। রিমির থেকে নুডলসের বাটিটা ছিনিয়ে নিয়ে 1 চামচ নিজের মুখে তুলে নেয়। রিমি অভির কাণ্ডে ক্ষিপ্ত হয়ে বলে, কি সমস্যা? খাবার নিয়ে নিছো কেন? অভি আরেক চামচ নুডলস মুখে দিয়ে বলে। খেতে ইচ্ছে করছে তাই। রিমি আবারও ক্ষিপ্ত হয়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অভি ভয়ার্ত চোখে তাকায় রিমির দিকে, মাথা নাড়তে নাড়তে বলে, প্লিজ চিল্লাস না, তোর খাবার নিয়ে নে, তবুও চিল্লাস না। কে শোনে কার কথা? রিমির এক চিৎকারে বাড়ির সবাই এসে যায় এখানে। অভি সবার দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ছাড়ে। সবাই তার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে তার মা এলিসা। এলিসা গম্ভীর জিজ্ঞেস করে। অভি, কি করেছ আবার তুমি? অভি কিছু বলতে নেবে তার আগেই রিমি উত্তর দেয়। ছোট মা, তোমার ছেলে আমার নুডলস খেয়ে নিছে। রিমির কথায় আমেনা ক্ষিপ্ত হয়, গম্ভীর গলায় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে। তুই কি এখনো ছোট রিমি? এতটুকু একটা বিষয়ে কেউ এমন করে? রিমি উত্তর দেয় না, মুখ ফুলে মায়ের দিকে তাকায়। এলিসা রিমির কাণ্ডে হেসে বলে। আচ্ছা, তুমি বসো, আমি আবার নুডলস বানিয়ে দিচ্ছি। রিমি মাথা নাড়ায়। অভি রাগে চোখে রিমির দিকে তাকায়। সবার সামনে তাকে হেনস্থ করা শোধ সে নিবেই নেবে। অভি উঠে চলে যায় সেখান থেকে। অভি চলে যেতেই রিমি মুখ টিপে হেসে ওঠে। দারুণ জব্দ করতে পেরেছে সে অভিকে। অনিমা ক্যাম্পাসে প্রবেশ করতেই এক ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে। অনিমা বিরক্তি নিয়ে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। অনিমা অনেকটা বিরক্ত নিয়েই বলে। কি চোখে দেখতে পান না নাকি? অনিমার কথায় ছেলেটা নরম স্বরে বলে। সরি মিস, তাড়াহুড়াইছিলাম, কোথাও লাগেনি তো আপনার? এই বলে ছেলেটা হাত বাড়িয়ে দেয় অনিমার দিকে, কিন্তু অনিমা হাত না ধরেই উঠে দাঁড়ায়। ছেলেটা হাত গুটিয়ে নেয়। ছেলেটা আবারও আগের ন্যায় বিনয়ী হেসে বলে। হাই, আমি আয়ুষ জোহান। অনিমা নিজের নামটা ছোট্ট করে বলে। আমার নাম অনিমা। আয়ুষও মুচকি হেসে বলে। নাইস নেম।
ধন্যবাদ। আয়েশু আবারও জিজ্ঞেস করে, তুমি